এবারের পারিবারিক ভ্রমণটা আমরা একটু অন্যভাবে সাজিয়েছিলাম, নর্থ বেঙ্গলের কিছু অংশ আর সিকিমের কিছু অংশ নিয়ে। আপনারা চট করে হাইলাইটসটা দেখে ফেলুন, আমি ফিরছি একটু পরে। আজকে আমাদের ভ্রমণের প্রথম দিন। গতকাল রাত্রিরে কলকাতা স্টেশন থেকে আমরা গরিবরথে করে এনজিপির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। আমরা এখন সূর্যোদয় দেখতে দেখতে প্রায় এনজিপি স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এনজিপি স্টেশনেই আমাদের জন্য দুটো বোলেরো গাড়ি অপেক্ষা করছিল। আমরা চটপট সেখানে উঠে পড়ে আমরা আমাদের প্রথম গন্তব্য চারকোলের উদ্দেশ্যে রওনা দিলাম। হালকা কিছু ব্রেকফাস্ট করে আমরা সেবক কালীবাড়িতে প্রণাম জানিয়ে আমাদের প্রথম গন্তব্য চারকোলের উদ্দেশ্যে যাত্রা করলাম। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম করোনেশন ব্রিজে। যতবারই এই ব্রিজটার পাশ দিয়ে গিয়েছি, প্রত্যেকবার ব্রিজটাকে নতুন রকমভাবে ভালোবেসে ফেলেছি। শুধু ব্রিজটাকে নয়, ব্রিজটার আশপাশের যা সৌন্দর্য, তিস্তা নদী, মানুষজন, ভিড়, জ্যাম, সব কিছুর মধ্যেই কেমন একটা অদ্ভুত মাদকতা আছে। তবে আশ্চর্যজনকভাবে এবারে এই ব্রিজে বাঁদরের সংখ্যা বেশ কমই দেখলাম। সেবক রোডের জ্যামজট পেরিয়ে আমরা যতই ওপরে উঠতে লাগলাম, ততই মনটা ভালো হতে শুরু করলো। শুরুতেই বলেছি আমরা এখন চলেছি চারখোলের উদ্দেশ্যে। শৈলশহর কালিম্পংয়ের এক নিভৃত গ্রাম হলো চারখোল, যেখানে পর্যটকদের কোলাহল নেই, আছে শুধু পাইন বনের গান। উত্তরবঙ্গের পাহাড়ের কোলে লুকোনো এক স্বর্গরাজ্য হলো এই চারখোল। নীল দিগন্ত, কাঞ্চনজঙ্ঘার মিতালি, নিস্তব্ধ পাহাড়, পাইন ফার, ওক গাছের নিবিড় জঙ্গল আর ঘরের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার 180 ডিগ্রি ভিউ, এটাই হলো চারখোল। যারা ভিড়ভাট্টা এড়িয়ে নিরিবিলিতে প্রকৃতির সাথে সময় কাটাতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা হতে পারে। এনজিপি থেকে সড়ক পথে চারখোলের দূরত্ব প্রায় 70 থেকে 80 কিলোমিটার। পাহাড়ি আঁকাবাঁকা পথে পৌঁছতে সময় লাগার কথা প্রায় 3-3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা মতন। মূলত দুটি রুটে এনজিপি থেকে চারখোল যাওয়া যেতে পারে। প্রথমটি হলো এনজিপি থেকে সেবক রোড, করোনেশন ব্রিজ, তিস্তা বাজার, কালিম্পং, আলগাড়া হয়ে চারখোল, এবং দ্বিতীয় রুটটি হলো এনজিপি থেকে গরুবাথান হয়ে লাভা রোড দিয়েও চারখোলে পৌঁছানো যায়। এই দ্বিতীয় রুটটিতে সবুজের সমারোহ এবং ছোট ছোট ঝর্ণা অনেক কিন্তু বেশি চোখে পড়বে। গাড়িতে করে এই যাত্রাটা কিন্তু একটি রোমাঞ্চকর যাত্রা, কারণ তিস্তা নদীর নীল জলরাশিকে বাঁ দিকে রেখে যখন গাড়ি পাহাড়ের উপরে উঠতে শুরু করবে, তখন কিন্তু আপনি আপনার ব্লগের জন্য সেরা ড্রোন শট বা সিনেমাটিক ফুটেজও নিতে পারেন। দেখেছেন কাণ্ড, কথা বলতে বলতে খেয়ালই নেই যে কখন আমরা পানবুধারায় চলে এসেছি। এখন যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো পানবুধারা। এটি একটি ভিউ পয়েন্ট, এটি চারখোল যাওয়ার পথে পড়ে। এখান থেকে অসাধারণ সুন্দর দৃশ্য দেখা যায়। মূলত এটি পাহাড়ের ওপরে অবস্থিত একটি পার্ক, যেখান থেকে তিস্তার বৃহৎ অংশ এখান থেকে পরিষ্কার দেখা যায়। এবং এখানে সবথেকে বড় যেটা ইউএসপি এই জায়গাটা, সেটা হলো এইখানটায় দাঁড়িয়ে দুটো ব্রিজ একসাথে পরপর দেখা যায়। প্রথমটি হলো করোনেশন ব্রিজ এবং দ্বিতীয়টি হলো তিস্তা ব্রিজ। এই দুটো ব্রিজ একত্রে একই সাথে একমাত্র এই জায়গাটা থেকেই পরিষ্কার দেখা যায়। এখানে এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ফলে আমি জানি না কতটা কথা আপনারা শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন তিস্তার যে বাঁকটা রয়েছে, সেই বাঁকটার এখানে করোনেশন ব্রিজটা দেখা যাচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন না ভালো করে। আমি চেষ্টা করছি আর একটু জুম করে যদি আপনাদেরকে এটা দেখানো যায় করোনেশন ব্রিজটা। আর ঠিক তার পেছনেও খেয়াল করবেন যে তার পেছনেও এই যে করোনেশন ব্রিজটা দেখা যাচ্ছে, তার ঠিক পিছনেই পিছনেই রয়েছে হচ্ছে তিস্তা ব্রিজ। দুটো ব্রিজের খুব সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যায়। এই জায়গাটি এত সুন্দর যে এখানে আপনি অনায়াসে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারবেন।
আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে প্রথমেই আমরা যাব চারখোল থেকে পেলিংয়ে। তো তার পথে প্রথমেই আমরা দেখে নেব বার্ড পার্ক। এই পার্কটি খুব সুন্দর করে সাজানো এবং গোছানো, এবং এই পার্কেও আপনি অনায়াসে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। এখানে দেশি এবং বিদেশি বিভিন্ন ধরনের নানান প্রজাতির পাখি রয়েছে, এবং পার্কটি বেশ বড়, মানে আপনার অন্তত ঘন্টাখানেক লাগবে পুরো পার্কটা যদি আপনি ঘুরতে চান খুব ভালো করে, তাহলে আপনার ঘন্টাখানেক অন্তত সময় আপনার লাগবে। আসুন খুব দ্রুত পার্কের ওপর থেকে একবার পার্কের চারিপাশটা ভালো করে দেখে নেওয়া যাক। এই বার্ড পার্কটি ঠিক ওপরেই রয়েছে রাবদানসে রুইসন, যেটি হলো প্রাচীন রাজপ্রাসাদের একটি ধ্বংসাবশেষ। পাইন বনের ভিতর দিয়ে হেঁটে হেঁটে এই রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ দেখা একটা ঐতিহাসিক অনুভূতির কিন্তু সৃষ্টি করবে। নানান প্রজাতির বিভিন্ন রকম পাখিদের ডাকে এই জায়গাটা একেবারে মুখরিত। পার্কটা ভালো করে ঘুরতে না ঘুরতেই প্রচণ্ড মেঘ করে এলো চারিপাশে, এবং ঝিরঝিরি করে বৃষ্টি শুরু হলো, এবং ভাবগতিক দেখে যেটা মনে হচ্ছে সেটা এখন বৃষ্টিটা হবে। এখন মে মাসের মাঝামাঝি, কাজে বৃষ্টি যখন তখনই চলে আসছে। তো আমরা সেই জন্য আমাদের ভ্রমণটা একটু শর্ট করে আমরা ধীরে ধীরে ফিরে চললাম পরের গন্তব্যে। পেমিয়াংসি মনাস্ট্রিতে পৌঁছতে পৌঁছতে প্রচণ্ড বৃষ্টি এলো, ফলে আমরা এখানে সেখানে বেশিক্ষণ থাকতে পারলাম না। আমাদের জাস্ট কয়েকটা ছবি তুলেই আমাদেরকে সেখান থেকে বিদায় নিয়ে সরাসরি হোটেলে পৌঁছতে হলো। তৃতীয় দিনে আজ আমরা পেলিংয়ের সাইট সিনগুলো ঘুরে দেখব। হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা সরাসরি প্রথমে চলে এলাম স্কাই ওয়াকে। আমাদের ইচ্ছে ছিল স্কাই ওয়াকটা রোপওয়ের মাধ্যমে আসার, কিন্তু আজকে যেহেতু বুধবার, এবং বুধবার দিনকে রোপওয়ে মেনটেন্যান্সের জন্য বন্ধ থাকে, ফলে আমাদেরকে স্কাই ওয়াক হেঁটেই দেখতে হচ্ছে। হেঁটে দেখতে হচ্ছে বলতে আমরা সরাসরি গাড়িতে করে স্কাই ওয়াকে চলে এসেছি, না হলে আমরা রোপওয়ের মাধ্যমে আসতাম, কিন্তু সেটা আজকে সম্ভব হলো না। আমাদের ইচ্ছা রইল যে আগামীকাল যদি সম্ভব হয় তাহলে আমরা রোপওয়েটা একবার চড়বো, এবং সেখান থেকে স্কাই ওয়াকটা কীরকম দেখতে লাগে সেটাও একবার দেখে নেব। তো আপাতত আমরা স্কাই ওয়াকের দিকেই এগোচ্ছি। আর অসাধারণ সুন্দর জায়গা, পুরোটাই কাঁচ দিয়ে বানানো একটা ব্রিজ, যদিও খুব বড় নয়, ছোট, কিন্তু অসাধারণ সুন্দর। কিন্তু কথা হচ্ছে যে আজকে ওয়েদারটা খুব একটা ভালো নয় বলতে প্রচণ্ড মেঘলা এবং কুয়াশা, আমাদের গায়ের পাশ দিয়ে মেঘ এবং কুয়াশা হেঁটে চলে যাচ্ছে। তো ফলে আমরা কিন্তু খুব ভালো করে বাইরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছি না। এখানে যে বুদ্ধের মূর্তিটি রয়েছে সেটা খুব ভালো করে দেখা যাচ্ছে, কিন্তু সেটাও মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে। কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘারও একটা খুব ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু আজকে মেঘলা এবং কুয়াশা থাকার জন্য সেই ভিউটা কিন্তু আমরা একেবারেই দেখতে পেলাম না। তো যদি আমরা আগামীকাল আসি, যদি সময় থাকে, তাহলে আর একবার ট্রাই করব, কিন্তু দেখা যাক কী হয়। বৃষ্টি বা কুয়াশার সময় এলে আপনারা কিন্তু এখান থেকে তেমন ভালো ভিউ কিন্তু দেখতে পাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। এখন আমরা চলে এসেছি রিম্বি ওয়াটারফলসে, একটি অসাধারণ ফলস যেটা অনেক বড়, এবং পুরো ক্যামেরাটাতে সম্পূর্ণভাবে এই ফলসটা দেখানোই যাচ্ছে না, এবং সে কারণেই ক্যামেরাটা আমাকে লম্বা করে রাখতে হয়েছে যাতে পুরো ফলসটার অন্তত কিছুটা অংশ দেখানো সম্ভব হয়। তো জানি না এটা আপনাদের স্ক্রিনে কেমন লাগবে, কিন্তু ফলসটা অসাধারণ সুন্দর। যদি আপনারা আসেন এদিকে, অবশ্যই কিন্তু এই ফলসটি দেখতে ভুলবেন না। আমরা এখন চলে এসেছি রিম্বি অরেঞ্জ গার্ডেনে। যদিও এটা অরেঞ্জের সময় নয়,
তবুও জায়গাটা ভীষণ সুন্দর, একটি পার্কের মতন করা। এবং তার ঠিক নিচেই রয়েছে রিম্বি রিভার, যেখানে এই মুহূর্তে জল খুব বেশি না হলেও বেশ সুন্দর লাগছে, অল্প অল্প স্রোত আছে এবং মানুষজন এখানে বেশ মজা করছে। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভীষণই সুন্দর, মানে এক নদী বয়ে যাচ্ছে, তার উপরে একটা সাইডে অরেঞ্জ গার্ডেন এবং আর একটা সাইডে পাহাড় রয়েছে। এবং তবে এই জায়গাটা ভীষণই মানে দুর্ঘটনা প্রবণ। এটি হলো খেচিপেরি লেকের প্রবেশদ্বার। এই খেচিপেরি লেকে ঢুকেই প্রচুর মাছ দেখতে পাওয়া যাবে। শুরুতেই যে মাছগুলো এখানে ছাড়া থাকে, আপনারা নিশ্চয়ই জানেন এই খেচিপেরি লেকটি হলো একটি হোলি লেক, মানে পবিত্র লেক হিসাবে এটিকে গণ্য করা হয়। এবং এখানকার মানুষজন এখানে এই লেকটিকে পুজো করেন এবং এই লেকটিতে কেউ স্নান করে না। এবং এখানে এই লেকটিতে ঢোকার ঠিক শুরুতেই রয়েছে হচ্ছে এই মাছেদের একটি জায়গা, যেখানে প্রচুর প্রচুর মাছ রয়েছে এবং সাধারণত এই মাছগুলোকে বিভিন্ন রকমের খাবার কিনে আপনারা দিতে পারবেন। এবং খাবারগুলো দিলে আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো কেমন সেগুলো খাচ্ছে, এবং সেটা দেখতে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। কম বেশি 1 থেকে 1.5 কিলোমিটার মতন হেঁটে খেচিপেরি লেকে পৌঁছতে হবে। কিন্তু আমাদের এই সময়টাতে এত বৃষ্টি হচ্ছে যে আমরা জানি না সেখানে গিয়ে কতটা কি দেখতে পাবো, কারণ হচ্ছে মেঘ এবং কুয়াশা কিন্তু ঢেকে গেছে। তো সে কারণে আমরা এখানে বেশি ভিডিও করতে পারলাম না, কয়েকটা মতো ছবি তুলেই আমাদের শান্ত হতে হলো। আপনারা দেখতে পাচ্ছেন লেকের জলটা এখন অনেকটাই কম রয়েছে, ফলে লেকটা অনেক দূরে চলে গেছে। এবং এই তবু জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর এবং এটি একটি পবিত্র জায়গা। আপনারা যদি পেলিংয়ে আসেন অবশ্যই কিন্তু খেচিপেরি লেকটা দেখতে ভুলবেন না। আমরা এখন চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলসে। এখানে বিভিন্ন রকমের মানে অ্যাডভেঞ্চারাসের ব্যাপার রয়েছে, যেগুলো আপনি দেখতেই পাচ্ছেন। এরকম ধরনের মানে জিনিস আপনারা কিন্তু ওখানে করতে পারবেন চাইলে। যদিও এটি মূল কাঞ্চনজঙ্ঘা ফলস নয়, এটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলসের ঠিক আগে একটা ছোট্ট ফলস রয়েছে, এটিও কাঞ্চনজঙ্ঘা ফলসেরই একটা অংশ। কিন্তু আমরা মূল কাঞ্চনজঙ্ঘা ফলসে যেতে পারলাম না, কারণ প্রচণ্ড বৃষ্টি এলো এবং ফলে আমাদেরকে গাড়িতেই বসে থাকতে হলো। চতুর্থ দিনে আজকে আমরা যাব পেলিং থেকে রাবাংলায়, কিন্তু তার আগে আমরা দেখে নেব রোপওয়েটা। গতকাল যেহেতু রোপওয়েটা বন্ধ ছিল মেনটেন্যান্সের কারণে, সেই জন্য আজকে আমরা ঠিক করেছি পেলিং রাবাংলা যাওয়ার পথে আগে আমরা রোপওয়েটা একটু দেখে নেব, তারপরে সরাসরি চলে যাব রাবাংলায়। এখানে এসে দেখলাম এখানে প্রচণ্ড ভিড়, যেহেতু গতকাল বন্ধ ছিল ফলে প্রচুর লাইন, প্রচুর ভিড় রয়েছে। তো আমরা এখানে ধীরে ধীরে টিকিট কেটে ওয়েট করতে শুরু করলাম। তারপরে ধীরে ধীরে যখন আমাদের টার্ম এলো তখন আমরা ধীরে ধীরে রোপওয়ের কাছে চলে এলাম এবং ধীরে ধীরে রোপওয়েতে প্রবেশও করলাম।
জার্নিটা কাশ্মীরের গুলমার্গের গন্ডোলা রাইডের মতো হলেও ভীষণই রোমাঞ্চকর এবং সিকিউর, কোনো ভয়ের কোনো কারণ নেই। এবং আজকে যদিও মেঘলা থাকার জন্য আমরা অতটা ভালো দেখতে পেলাম না, কিন্তু ভীষণই ভালো লাগবে আপনাদের। রোপওয়ে থেকে বেরিয়েই সামনেই আপনি দেখতে পাবেন স্কাইওয়াকের সেই জায়গাটি যেখানে গতকাল আমরা গিয়েছিলাম। এখান থেকে হাঁটা পথেই আপনারা পৌঁছে যেতে পারবেন। যেহেতু গতকাল আমরা স্কাইওয়াকটা দেখে ফেলেছি, সেই জন্য আজকে আমরা এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করলাম না। আমাদেরকে এবার যেতে হবে রাবাংলায়, সেই জন্য আমরা আবার ফিরতি পথে রোপওয়ে করেই আমরা ফিরে এলাম রোপওয়ের স্টার্টিং পয়েন্টে। এখানে একটা কথা বলে রাখা দরকার, যেটা হচ্ছে আপনারা যদি সরাসরি স্কাইওয়াকে যান গাড়ি নিয়ে, তো সেখানেই দেখতে পাবেন স্কাইওয়াকে ঢোকার আগে বাঁহাতেই রোপওয়ের পেলিং রোপওয়ের একটা এক্সিট পয়েন্ট আছে, কিন্তু সেটা কিন্তু স্টার্টিং পয়েন্ট নয়। সাধারণত রোপওয়েটা ইউজ করা হয়, যারা স্কাইওয়াক দেখবেন তারা রোপওয়ে করে স্কাইওয়াকে যাবেন, স্কাইওয়াক দেখবেন এবং বুদ্ধ মূর্তি দর্শন করবেন এবং আবার রোপওয়ে করেই ফিরে আসবেন। এরকমটার জন্য কিন্তু রোপওয়েটা তৈরি করা। কিছু কনফিউশনের জন্য কিন্তু অনেকেই এই ভুলটা করেন যে স্কাইওয়াকের সাথেই সামনেই ওখানে রোপওয়ের ওখানে চলে যান, কিন্তু ওখান থেকেও যে আপনার রোপওয়ে উঠতে পারবেন না তা নয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সিস্টেমটা কিন্তু অন্য। কিন্তু যখন আপনারা যাবেন তো সেখানে যাওয়ার আগে কিন্তু এটা একটু ভালো করে সিদ্ধান্ত নিয়ে নেবেন যে রোপওয়ে স্টার্টিং পয়েন্ট থেকে আপনারা উঠবেন না এক্সিট পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্টে আসবেন। এই রোপওয়ের রাউন্ড ট্রিপের খরচ হচ্ছে 300 টাকা জনপ্রতি। অর্থাৎ আপনি স্টার্টিং পয়েন্ট থেকে এক্সিট পয়েন্টে গিয়ে স্কাইওয়াক দেখে আবার যদি রোপওয়ে করেই ফিরে আসেন, সেক্ষেত্রে আপনার 300 টাকা লাগবে। আর যদি আপনি একটা জায়গা থেকে শুধুমাত্র একবার ট্রাভেল করেন যে কোনো দিক থেকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য 150 টাকা। রোপওয়ে দেখা শেষ করে আমরা এগিয়ে চললাম রাবাংলার দিকে। পথে পড়লো এই ছোট্ট নদীটা। আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম একটু রেস্ট নেবো বলে, মাঝখান থেকে দেখতে পেলাম এই সুন্দর নদীটা। পেলিংয়ের সাইট সিন উপভোগ করবার পর এবার আপনার গন্তব্য হতে পারে দক্ষিণ সিকিমের ছবির মতো সুন্দর শহর রাবাংলা। হিমালয়ের কোলে ভগবান বুদ্ধের আশীর্বাদ ধন্য এই শহরটি পর্যটকদের কাছে পরম শান্তির একটা ঠিকানা। দক্ষিণ সিকিমের রাবাংলা হলো এমন একটি জায়গা যেখানে পৌঁছলে মনে হবে আপনি কোনো ছবির পাতায় ঢুকে পড়েছেন। যারা হিমালয়ের প্রশস্তি আর তিব্বতী সংস্কৃতির ছোঁয়া পেতে চান, তাদের জন্য রাবাংলার কোনো বিকল্প নেই। আজকে আমাদের পঞ্চম দিন। আজকে আমরা রাবাংলা থেকে যাব সিলারিকাংয়ের উদ্দেশ্যে। পেলিংয়ের রাজকীয় সৌন্দর্য উপভোগ করবার পর আমরা রাবাংলায় এলাম। এরপর রাবাংলায় বুদ্ধ দর্শনের পর আমরা এবার চলেছি সিলারিকাংয়ের পথে। এখানে পাহাড় কথা বলে বাতাসের সাথে। সিলারিকাং হলো এমন একটা জায়গা যেখানে মোবাইলের নেটওয়ার্কের চেয়েও প্রকৃতির সাথে সংযোগটা অনেক বেশি নিবিড়। রাবাংলা পৌঁছে আমাদের হোটেলে আমাদের মালপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম রারং মনেস্ট্রির দিকে। বুদ্ধ পার্কটা থেকে একটু জাস্ট ওপরে উঠে, কয়েক কিলোমিটার ওপরে উঠেই রারং মনেস্ট্রি। যদিও কোনো মনেস্ট্রিতেই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তবুও আমার রিকোয়েস্টে ওখানকার যারা আধিকারিক ছিলেন তারা আমাকে ড্রোনের ব্যাপারটা পারমিশন দিলেন, কিন্তু আমাকে অনুরোধ করলেন যেন আমি শুধু ওপর থেকে ছবিটা নিই এবং কোনোভাবেই ভেতরের বা বাইরের কোনো অংশের ছবি না নিই।
তো সেই জন্যই আমি এটা নিতে পেরেছি, ভেতরের ছবি আমি নেইনি। তো যদি আপনারা কেউ এরকম করেন তবে অবশ্যই কিন্তু পারমিশন নিয়ে করবেন, বিনা পারমিশনে বিনা অনুমতিতে কখনোই করবেন না। হোটেলে ফিরে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা যখন বুদ্ধা পার্কে পৌঁছালাম, বাংলার বুদ্ধা পার্কে, তখন 4:30 পৌনে 5টা মতন বাজে। কিন্তু তখন একদম কুয়াশা এবং মেঘে পুরোটাই ঢেকে গেছে এবং ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ফলে আমরা তেমন ভিডিওগ্রাফি কিছু করতে পারলাম না। একটু ফটো তুলেই আমাদেরকে শান্ত হতে হলো। এখানে বাংলার বুদ্ধা পার্কের কিছু রেড চার্ট এবং নিয়মাবলী আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমাদের ট্রিপের শেষ দিন। আজকে আমরা যাব শিলাডিগাঁও থেকে এনজিপি। ছাদে দেখলাম যে কাঞ্চনজঙ্ঘার দেখা নেই, মেঘলা আকাশ। তো মাঝখান থেকে দেখা হয়ে গেল সিকিম পাবলিক স্কুলের প্রেয়ার। আমি অনেক দূর থেকে একটুখানি চেষ্টা করলাম সেটাকে ক্যামেরাবন্দি করবার। সকাল থেকেই টাইম স্ল্যাপে ক্যামেরা সেট করে রেখেছি, কিন্তু কখনো মেঘ কখনো কুয়াশা, কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাকে একেবারেই ধরা দিচ্ছে না। ইনফ্যাক্ট এই টোটাল ট্রিপে কাঞ্চনজঙ্ঘাকে আমরা উঁকি দিতে দেখলেও কখনোই ক্যামেরাবন্দি করবার মতন অবকাশ পাইনি, কারণ তার আগেই কাঞ্চনজঙ্ঘা আবার লুকিয়ে পড়েছে। এই ট্রিপে এটাই আমার শেষ চেষ্টা যে যদি কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। অনেক রকম চেষ্টা করেছি, মেঘের মাঝখান থেকে একটু একটু করে উঁকি দিচ্ছে, কিন্তু সেটা বোঝা যাচ্ছে না সেরকমভাবে, মেঘ না কাঞ্চনজঙ্ঘা কিছুই বোঝা যাচ্ছে না। একটু আগেও এক ঝলক দেখা দিয়েছিল, এখন আবার পুরো মেঘে ঢেকে গেছে। আমি টাইম স্ল্যাপ সেট করে রেখেছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু আজকে আমার সঙ্গে লুকোচুরি খেলছে। বাংলার হোমস্টে থেকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি এনজিপির উদ্দেশ্যে। এটা মে মাসের মাঝামাঝি। আমরা ট্যুরটা করেছিলাম 11ই মে থেকে 17ই মে। তো এই সময় বৃষ্টি হওয়াটা খুব স্বাভাবিক, ফলে এবছর এই ট্রিপে আমরা তেমনভাবে কাঞ্চনজঙ্ঘাকে কোথাও কোনোভাবেই দেখতে পাইনি। যেটুকু পেয়েছি সেটুকু ক্যামেরাবন্দি করবার চেষ্টা করেছি। তবে আমার যারা বন্ধুরা রয়েছেন, যারা এতক্ষণ ধরে কাঞ্চনজঙ্ঘা দেখবেন বলে অপেক্ষা করছেন, তাদেরকে আমি নিরাশ করব না।